অনেক সময় আমরা কাছের জিনিসগুলো দেখতে বা তাদের সম্পর্কে জানতে দেরি করে ফেলি। মনে মনে ভাবি এটা তো যে কোনো দিনই গিয়ে দেখা যাবে, কিন্তু সেই যে কোনো দিনটাই আর আসে না। আমাদের কলকাতাকে ঘুরে দেখার কথাটাও ঠিক তেমনই। অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল, কিন্তু আর হয়ে উঠছিল না। শেষমেশ জানুয়ারির এক শান্ত শীতের সকালে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, চেনা শহরটাকে নতুন করে আরও কাছ থেকে দেখা, তার ইতিহাস, তার রাস্তাঘাট, তার মানুষ, সব কিছুকে ছুঁয়ে বোঝা, অনুভব করা। সেদিন বুঝলাম দূরে কোথাও যেতে না পারলেও নিজের শহরেই লুকিয়ে থাকে কত অজানা গল্প, কত না বলার অনুভূতি। ঠিক সকাল 10:30টায় বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই চলে গেলাম উত্তর কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, যাকে ছাড়া বাঙালির শুরু নেই, শেষও নেই, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। সেখানেই তার জন্মঘর, মৃত্যুঘর, সময়ের সঙ্গে কথা বলা দুটো নিঃশব্দ ঘর। চারপাশে ছড়িয়ে থাকা তার ব্যবহৃত সামগ্রী, বাড়ির নানা জিনিসপত্র, আসল চিত্রকর্ম, পাণ্ডুলিপি, অসংখ্য ছবি আর বিদেশ যাত্রার গল্প, সব মিলিয়ে এই মিউজিয়াম যেন শুধু দেখার জায়গা নয়, অনুভব করার এক গভীর পরিসর। এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। বুকের গভীরে কোথাও একটা দাগ কেটে যায়। নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে সেই ভাবনায়, যেখানে চারদিকে শুধু রবীন্দ্রনাথ, তার চিন্তা, তার সৃষ্টি, তার নীরব উপস্থিতি। এখানে যেটা আমি উল্লেখ করতে প্রথমেই ভুলে গেছিলাম, এই মিউজিয়ামের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা, বাচ্চাদের 20 টাকা, আর মোবাইল ক্যামেরা ইউজ করলে 50 টাকা এক্সট্রা। তবে পুরো ঠাকুরবাড়ি চত্বরে ভিডিও নেওয়া বারণ, এবং মিউজিয়ামের ভেতরে মোবাইল সুইচ অফ করে ঢুকতে হয়। সেখানে স্টিল ফটোগ্রাফিও নেওয়া যায় না। কথায় আছে, সময় কথা বলে না, নিঃশব্দে নীরবে এগিয়ে চলে। আর যেখানে বাঙালির আবেগ জড়িয়ে থাকে, সেখানে কাটানো মুহূর্তগুলো যেন সময়কেও হার মানায়। তাই কখন যে 1 ঘন্টা 15 মিনিট কেটে গেল বোঝাই গেল না। সেখান থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে, ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 সালে এশিয়াটিক সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত এই মিউজিয়াম আজ শুধু কলকাতার নয়, গোটা ভারতবর্ষের সাংস্কৃতিক, স্থাপত্য ও ঐতিহ্যের এক জীবন্ত বাহক। প্রথমে এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম, পরে ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত হলেও আজ এটি আমাদের কাছে সবচেয়ে পরিচিত ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর নামে। এই মিউজিয়াম 1 ঘন্টায় দেখা সম্ভব নয়। সত্যি বলতে গেলে 1 সপ্তাহ ধরে দেখলেও যেন সব শেষ হয় না। তাই আমরা আগেভাগেই কিছু নির্দিষ্ট ঘর আর সেকশন চিহ্নিত করে রেখেছিলাম, যাতে অল্প সময় হলেও মন দিয়ে সেগুলো দেখা যায়। বর্তমানে মিউজিয়ামের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 75 টাকা, শিশুদের জন্য 20 টাকা, আর মোবাইলে ছবি তুলতে চাইলে আলাদা করে 60 টাকা দিয়ে ফটোগ্রাফিক টিকিট কাটতে হয়। পুরো মিউজিয়ামে ভিডিওগ্রাফি অনুমোদিত নয়। আর সঙ্গে যদি কোনো খাবার থাকে, তা অবশ্যই ক্লোকরুমে জমা রেখে বা শেষ করে ঢুকতে হবে। ভেতরে খাবার নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যে ঘরগুলো টার্গেট করেছিলাম সেগুলো হলো ইনভার্টিব্রেট ফসিলস, ইনসেক্টস, ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ড, অ্যানিমেল ইকোলজি, ম্যামালস, আর আমার সবথেকে ব্যক্তিগতভাবে প্রিয় ইজিপ্ট সেকশন, সঙ্গে টেক্সটাইল আর ডেকোরেটিভ আর্ট। ইতিহাস, বিজ্ঞান আর শিল্প সব মিলিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম আসলে শুধু দেখার বা খোঁজার জায়গা নয়, এটি শেখার, ভাবার আর বিস্মিত হওয়ার এক বিশাল জগৎ। মিউজিয়াম থেকে বেরোতে হয়ে গেল প্রায় 1:40। প্ল্যান অনুযায়ী এবার লাঞ্চ করার টাইম। লাঞ্চ হবে পার্ক স্ট্রিটের আমার খুব প্রিয়, বহু চেনা জায়গা পিটার ক্যাটে। যেহেতু আজ কলকাতার গল্পই বলা হচ্ছে, তাই এই রেস্তোরাঁ লিগাসি নিয়ে 2-1 কথা না বললেই নয়। যদিও আপনারা হয়তো অনেকেই জানেন,
আজকের পার্ক স্ট্রিট মানেই যে দুটো নাম অবধারিত আসে তারা হলো মোকাম্বো আর পিটার গ্যাট। মোকাম্বো প্রতিষ্ঠা করেছিলেন শিবাজি কোঠারি 1956 সালে। তার ছেলে নিতিন কোঠারি 1975 সালে শুরু করেন পিটার গ্যাট, যে রেস্তোরাঁটি 2025 সালে পা দিল 50 বছরে। এই গোল্ডেন জুবিলি উপলক্ষে পিটার গ্যাট আমাদের উপহার দিয়েছে আরও একটি নতুন ফ্লোর। ঠিক সেখানে বসেই আজ আমরা উপভোগ করলাম আমাদের সেই বিখ্যাত চেলো কাবাব আর তন্দুর সিজলার, যা স্বাদে, গন্ধে আর তৃপ্তিতে ভরপুর। পিটার ক্যাট থেকে বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে গেল। আমরা তড়িঘড়ি এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বিড়লা তারামণ্ডলের দিকে। প্ল্যান ছিল বাংলা বা ইংলিশ শোয়ের টিকিট কেটে সেন্ট পলস ক্যাথেড্রাল আর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে নেওয়া, কিন্তু একটা বাস্তব সমস্যা সামনে এলো। বিড়লা প্ল্যানেটোরিয়ামের কোনো নির্দিষ্ট শোয়ের টিকিট আগেভাগে কাটা যায় না, যা আজকের এই ফাস্ট মুভিং সময়ে নিঃসন্দেহে একটা বড় অসুবিধা। যাই হোক, পরিকল্পনা সামান্য অদল বদল করে আমরা চলে গেলাম সেন্ট পলস চার্চে। বলা বাহুল্য, এই চত্বরে পার্কিং করা যায় না। কলকাতার কোণে কোণে ইতিহাস লুকিয়ে আছে, আর সেন্ট পলস ক্যাথেড্রালও তার ব্যতিক্রম নয়। এই চার্চটি প্রতিষ্ঠিত হয়েছিল 1847 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের দৃষ্টিভঙ্গি ও উদ্যোগে। তার আগে কলকাতায় ব্রিটিশদের প্রধান চার্চ ছিল এই সেন্ট জনস চার্চ, যা আজও কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত। তৎকালীন কলকাতায় ইউরোপীয় জনসংখ্যা বাড়তে থাকায় একটি বৃহৎ চার্চ নির্মাণের প্রয়োজন দেখা দেয়, আর তারই ফলশ্রুতিতে গড়ে ওঠে এই সেন্ট পলস ক্যাথেড্রাল। প্রাথমিক নকশা অনুযায়ী চার্চের চূড়াটি ছিল অনেকটা মোচা আকৃতির, তবে পরবর্তী সময়ে ভূমিকম্পের ফলে সেই অংশ ভেঙে যায়। পরে পুনর্নির্মাণের মাধ্যমে চার্চটি আজকের এই রূপ পায়। এর স্থাপত্য শৈলী ইন্দো গথিক আর্কিটেকচার স্বরূপ, যার সঙ্গে কলকাতা হাইকোর্টের বেশ মিল চোখে পড়ে। আমরা চার্চের ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। চার্চের ভেতরের সবচেয়ে যা মুগ্ধ করে তা হলো বিভিন্ন ছবি। ড্যানিয়েল উইলসনের সমাধিস্থল, 1971 সালে যুদ্ধের বাংলাদেশে পুড়ে যাওয়া বাড়ির কাঠ দিয়ে তৈরি ক্রস, অত্যাশ্চর্য গথিক স্থাপত্য। এরপর হেঁটেই পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটলাম। এই টিকিটে ভিক্টোরিয়া গার্ডেন ও ভেতরের মিউজিয়াম দু জায়গাতেই প্রবেশ করা যায়। রাজস্থানের মকরানা মার্বেল দিয়ে নির্মিত এই স্মৃতিসৌধটি 1921 সালে সম্পূর্ণ হয় রানী ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে। বলে রাখা ভালো, এই একই মকরানা মার্বেল দিয়ে তৈরি ভারতের আরেক অনন্য সৌধ তাজমহল। প্রায় 64 একর জায়গা জুড়ে বিস্তৃত ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুধু একটি স্থাপনা নয়, বরং ইতিহাস মোড়া এক বিশাল প্রাঙ্গণ। গার্ডেনে কিছুক্ষণ ঘোরার পর আমরা ভেতরের বিভিন্ন গ্যালারিতে প্রবেশ করলাম। শুরুতেই চোখে পড়ল ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ইতিহাস সংক্রান্ত নথি ও ছবির সংগ্রহ, সঙ্গে কুইন ভিক্টোরিয়ার মার্বেলের তৈরি মূর্তি। এছাড়াও রয়েছে একাধিক রয়্যাল পোর্ট্রেট, যা সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে জীবন্ত করে তোলে। এরপর সিঁড়ি বেয়ে উঠে গেলাম ওপরের গ্যালারিতে। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে নানা ঐতিহাসিক দলিল ও বিবরণ সাজানো। ওপরের গ্যালারি থেকে বাইরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। বলতে হয়, প্রতিটি জিনিস যদি মন দিয়ে পড়ে দেখে উপলব্ধি করে নিতে চান, তাহলে এই জায়গা ঘোরার জন্য আরও অনেকটা সময় প্রয়োজন। ভিক্টোরিয়া দেখতে দেখতেই 5টা বেজে গেল। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। সারাদিনের ঘোরাঘুরিতে সবাই একটু ক্লান্ত, তাই দিনের শেষ গন্তব্য হিসেবে চট করে চলে এলাম প্রিন্সেপ ঘাট। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে আর প্রিন্সেপ ঘাটের আলো চলে উঠেছে। শতাব্দী প্রাচীন ইতিহাস বহন করে চলা এই ঘাটটি প্রতিষ্ঠিত হয়েছিল 1841 সালে জেমস প্রিন্সেপের স্মৃতিতে। জেমস প্রিন্সেপ ছিলেন এক বহুমুখী প্রতিভাসম্পন্ন ভারত তত্ত্ববিদ, যিনি 1819 সালে ভারতে আসেন। তার অবদান সম্পর্কিত ইতিহাস ঘাটের বিভিন্ন জায়গায় লেখা আছে। সূর্যাস্তের সময় এখানে এলে নৌকাবিহার সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়, কিন্তু সময়ের অভাবে সেদিন আর তা করা হয়ে ওঠেনি। কলকাতা একদিনে ঘোরা সম্ভব নয়, আর তার চেষ্টাও আমরা করিনি। বরং আমাদের পরিকল্পনায় থাকলেও শহীদ মিনার বা ময়দান সেদিন আর দেখা হয়ে ওঠেনি, আর সেটাই স্বাভাবিক। তাই কোনো দুঃখ নেই, বরং মাথার ভেতরে জমে রইল অনেক ইতিহাস, আর চোখের সামনে দেখা জায়গাগুলোর রয়ে গেল অজস্র স্মৃতি। সেই স্মৃতিগুলোকে সঙ্গী করেই আনন্দে বাড়ির পথ ধরলাম। আমরা জানি কলকাতাকে পুরোটা বুঝতে গেলে আরও অনেকগুলো এমন রবিবার লাগবে, বা অন্য কোনো দিন। পুরনো কলকাতা, আধুনিক কলকাতা, অলিগলি, অচেনা গল্প, সব কিছুর ইতিহাস জানতে। এই আশা নিয়েই সেদিন বাড়ি ফিরলাম। তবু এখনও মাথার ভেতর ঘুরছিল বাকি থেকে যাওয়া জায়গাগুলোর নাম।
যেগুলো খুব শিগগিরই নতুন করে প্ল্যান করে আবার চোখে চোখ রেখে দেখে নিতে হবে।